Assalamu alaikum. Dr. Mushraf, one of the cardiologists from New York City. Welcome to my channel. আজকে ভেরি ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আলাপ করবো, সেটা হচ্ছে যে স্টেম সেল। স্টেম সেল সম্পর্কে অনেকের অনেক কিছু জানার আগ্রহ আছে। একটু ডিফিকাল্ট টপিক, কিন্তু একটু ধৈর্য ধরে শুনুন। ভবিষ্যতে এই সম্পর্কে অনেক কিছু জানবেন। অলরেডি আপনারা অনেক কিছু জানতে পারছেন। এটি মেডিকেল টেকনোলজিতে কিংবা ডেন্টাল প্র্যাকটিসে এই স্টেম সেল টেকনোলজিটা এখন অনেক আশার কথা শোনাচ্ছে এবং ভবিষ্যতে থেরাপির ব্যাপারেও যথেষ্ট ভূমিকা রাখবেন বলে অনেক ধারণা করছেন। একটু জেনে নিই স্টেম সেলটাকে। স্টেম সেল আপনার তিন ধরনের হয়ে থাকে: অ্যাডাল্ট স্টেম সেল, তারপর হচ্ছে যে যেটাকে আমরা টিস্যু স্পেসিফিক স্টেম সেল বলে থাকি, আরেকটা হচ্ছে যে এমব্রিওনিক স্টেম সেল, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি আরেকটা হচ্ছে যে ইনডিউসড প্লুরিপোটেন্ট স্টেম সেল। প্রথমে আসেন অ্যাডাল্ট স্টেম সেল। অ্যাডাল্ট স্টেম সেলটা হচ্ছে যে আমাদের যে বিভিন্ন ধরনের টিস্যু আছে শরীরে, বিভিন্ন অর্গান আছে, ওইখানে থাকে খুবই রেস্ট্রিক্টেড, এবং এদের ক্যাপাসিটি আছে সেলকে রিনিউয়াল করার, এবং এটা ডিফারেন্সিয়েট করে ঠিক স্পেসিফিক সেল টাইপ, স্পেসিফিক টিস্যু সেল টাইপে রূপান্তর করতে পারে। তো এই অ্যাডাল্ট স্টেম সেলটা আপনার বিভিন্ন টিস্যু স্পেসিফিক অর্গান, যেমন স্কিন, যেমন মাসল, ইন্টেস্টিন, বোন ম্যারো, এই ধরনের জায়গাতে পাওয়া যায়। এবং যেটি বলছি যে যখন ওই টিস্যুটি যখন মারা যাবে বা শেষ হয়ে যাবে, তখন এটা আবার ওই জায়গাতে যদি আমরা যদি পুনঃস্থাপন করতে পারি, সেটা ডিফারেন্সিয়েটর ওইখানে এটা তৈরি হবে। যেমন আমার স্কিনে একটু কাটলো, পরে দেখলেন কিছুদিন পরেই স্কিনে কাটা জায়গাটা আর নাই, স্কিনে সুন্দরভাবে এটা লেগে গেছে। তার মানে এই স্টেম সেলটা ওইখানে যে আছে ওইটা ডিফারেন্সিয়েট করে এটি ডেড সেলকে আপনার রিমুভ করে নতুন সেল করে ওখানে একটা নতুন সংযোজন করেছে। বেশ ইম্পর্টেন্ট না? কিন্তু কিভাবে করে থাকে অনেক ধরনের থিওরি আছে, তবে এক্সাক্ট মেকানিজম আমরা এখনো বুঝতে পারি না। তারপর হিমাটোপয়েটিক স্টেম সেল, এটা হচ্ছে যে একটা সাবডিভিশন অফ অ্যাডাল্ট স্টেম সেল, এবং এটি বোন ম্যারোতে থাকে। এবং যাদের হিমাটোলজিকের ডিসঅর্ডার, যেটি আমি আসবো, বিভিন্ন ব্লাড সেলের ডিসঅর্ডার, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করে থাকে এটি। তো আবার এটি কিন্তু হারভেস্ট করা হয়ে থাকে উম্বিলিক্যাল কোর্ড থেকেও। এক্স্যাক্টলি হিমাটোপয়েটিক স্টেম সেল যেটি আমরা বোন ম্যারো থেকে পেয়ে থাকি, কর্ড, ব্লাড স্টেম, অলসো টিস্যু স্পেসিফিক, এবং এটিও কিন্তু রিকনস্টিটিউট করতে পারে হিমাটোপয়েটিক সিস্টেমে। আচ্ছা, ইন এডিশন টু হিমাটোপয়েটিক স্টেম সেল আরেকটা হচ্ছে যে লিম্বাল স্টেম সেল। লিম্বাল হচ্ছে যে কর্নিয়ার চতুর্পাশে যে সেলগুলো আছে ওটি। বর্তমান রিসার্চ হচ্ছে যে অনেকের যে এই যে কর্নিয়ার প্রবলেম হয়ে থাকে, ব্লাইন্ডনেস হয়ে থাকে, তখন কি হয়, তখন এই লিম্বাল স্টেম সেলটা যদি আপনি কর্নিয়া সেখানে যদি নিয়ে যান, তাহলে নতুন করে কর্নিয়া সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এটি নিয়ে এখন রিসার্চ হচ্ছে। আচ্ছা, তো আরেকটা হচ্ছে যে আমি বলবো মেসেনকাইমাল স্টেম সেল। মেসেনকাইমাল স্টেম সেল এটা এক ধরনের সাবসেট অফ অ্যাডাল্ট স্টেম সেল, যেটি প্রথম মেসেনকাইমাল টিস্যু যেমন বোন ম্যারো, মাসল, সার্কুলেটিং ব্লাড ভেসেল, ফ্যাট, এগুলি থেকে অনেকভাবে পাওয়া যায়। সুতরাং কি খুবই অ্যাবান্ডেন্ট না? সব জায়গাতে আমরা পেতে পারি মেসেনকাইমাল স্টেম সেল। তো সেকেন্ড হচ্ছে যে এই মেসেনকাইমাল স্টেম সেল কিন্তু অনেক কিছু আবার করতে পারে, যেমন অস্টিওব্লাস্ট, যেটি আমাদের বোন সেলগুলো ফর্ম করতে পারে, কন্ড্রোসাইট, তারপর এডিপোসাইট, ফ্যাট সেল, যেখানে আমাদের ফ্যাট দরকার সেরকম জায়গাতেও সেটি করতে পারে। তো এই যে বিভিন্ন ধরনের মেসেনকাইমাল স্টেম সেল, কিন্তু এটি হ্যাজ এ প্যারাক্রিন এফেক্ট, মিনস
আপনার টিস্যু যদি ড্যামেজ হয়ে থাকে সেটিকে রিপেয়ার করার জন্য এটির কিন্তু অ্যাবিলিটি আছে। এই মেসেনকাইমাল স্টেম সেল কিন্তু আপনার বিভিন্ন ধরনের ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর, তারপর হেপাটোসাইট গ্রোথ ফ্যাক্টর, ভাস্কুলার এন্ডোথেলিয়ার গ্রোথ ফ্যাক্টর, এগুলো কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। ওই বাবারে আমি অনেক নাম বলে বলছি, এগুলো কোনো বাংলা আমি শব্দ জানি না এবং আছে বলে মনে হয় না। তো এই জিনিসগুলি একটা ট্রায়াল বলতে নাম দিয়েছে রিপেয়ার অ্যামি। যাদের অ্যাকিউট হার্ট অ্যাটাক হয়েছে, হঠাৎ করে হার্ট অ্যাটাক হলো, তারপর হার্ট মাসেল ড্যামেজ হয়ে গেল, তারপর সেখানে যদি দেওয়া হয়েছে এই ধরনের সেলগুলো এবং দেখলো যে পরবর্তীতে তাদের হার্টটা কন্ট্রাক্টিভিটি ভালো হলো, তারপর ব্লাড সাপ্লাইটা ভালো হলো এবং তাদের যে রিকারেন্ট যে আবার যে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা কমে গেল। তো সুতরাং দেখতেই পাচ্ছেন অনেক ভালো ভূমিকা পালন করেছে। আচ্ছা, এবার আসেন এমব্রিওনিক স্টেম সেল। এমব্রিওনিক স্টেম সেলটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের এমব্রিও ব্লাস্টোসাইট স্টেজে থাকার সময় ইনার মাছ থেকে এটা নেওয়া হয়ে থাকে এমব্রিওনিক স্টেম। আপনারা যখন দেখবেন প্রেগনেন্ট মহিলাদের যখন উম্বিলিক্যাল কর্ডটা কাটা হয়ে থাকে তখন অনেক সময় বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলো এই ধরনের সেলগুলো কালেক্ট করে থাকে। তো এটা হচ্ছে যে এমব্রিওনিক স্টেম সেল। এই এমব্রিওনিক স্টেম সেল এটা কিন্তু প্রপার যদি স্টিমুলাই পেয়ে যায় তাহলে যে কোনো ধরনের গ্রোথ করতে পারে, রিপেয়ার করতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে যে এটি কিন্তু এটির মধ্যে অনেক সেল মিশ্রণ থাকে রাদার দেন স্পেসিফিক সেল, এক ধরনের সেল ছাড়া। তো এটি একটা প্রবলেম। আর একটা হচ্ছে যে এটি যখন আপনি দিবেন তখন এটি অনেক সময় এটা যেহেতু বারবার রেপ্লিকেট হয়ে থাকে তখন এটি ক্যান্সারাস সেলে পরিণত হতে পারে। এটি একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে যে এটি যখন ট্রান্সপ্ল্যান্ট করা হয়ে থাকে তখন অনেক সময় হোস্ট রিজেকশন হয়ে থাকে। তার মানে আমাদের শরীরে যখন কোনো একটা ফরেন অবজেক্ট থাকে, মিনস এই ক্ষেত্রে এমব্রিওনিক স্টেম সেল, তখন অনেক সময় বডি মনে করে যে এটা তো ফরেন অবজেক্ট, ওকে অ্যাটাক করো, যার ফলে তখন একটা হোস্ট রিজেকশন বলে দেখে আমরা। তো এই রিজেকশনটা হতে পারে এবং এইটিকে কমানোর জন্য অনেক সময় আবার অনেক ধরনের মেডিসিন দিতে হয়, সেটিও আরেক ধরনের সাইড এফেক্ট আছে। এটি আমি একটু পরে আসতেছি। আর চতুর্থ নম্বর প্রবলেম হচ্ছে যে এই যে এমব্রিওনিক সেলগুলি এটি নেওয়া কিন্তু এমব্রিও থেকে নেওয়া কিন্তু অনেক অ্যাবর্টেড বেবি বা এই ধরনের একটা এথিক্যাল কনসার্ন দেখা দেয়। এই জন্য একটু প্রবলেম। আসল সবক শেষ হচ্ছে যেটি আইপিএস, যেটি আমরা বললাম যে যেটি বললাম আমরা যে ইনডিউস প্লুরিপোটেন্ট স্টেম সেল। এই ইনডিউস প্লুরিপোটেন্ট স্টেম সেলটা কিন্তু যে ভিট্রো মডেলে বিভিন্ন ধরনের রিসার্চ করে নিউরোডিজেনারেটিভ ডিজিজ যেমন পার্কিনসন, হান্টিংটন ডিজিজ, ALS, তারপর হিমাটোলজিক ডিজিজ যেমন পানকোনিস অ্যানিমিয়া, তারপর কার্ডিয়াক ডিসঅর্ডার যেমন লং কিউটি সিনড্রোম, এগুলোর উপর অনেক রিসার্চ হচ্ছে এবং পাওয়া যাচ্ছে। কিন্তু স্টেম সেল ইটসেলফ যখন দেওয়া হয়ে থাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যদিও এটা রেপ্লিকেটিভ ক্যাপাসিটি আছে কিন্তু ইমিউন রিজেকশনের ব্যাপারে খেয়াল রাখতে হবে। এবং এই ইমিউন রিজেকশনের জন্য প্রিভেন্ট করার জন্য আমাদের অনেক সময় ইমিউনোসুপ্রেসিভ থেরাপি দিতে হয়। যেমন আপনার কিডনি ট্রান্সপ্লান্ট হলো বা কোনো ট্রান্সপ্লান্ট হলো, যেরকম আমরা বিভিন্ন ধরনের ইমিউনোসুপ্রেসিভ মেডিসিন দিয়ে থাকি সেরকম দিতে হবে। আবার এই ইমিউনোসুপ্রেসিভ থেরাপি দেওয়ার সাথে সাথে আবার একটা রিস্ক থাকে যে তার কোনো ড্রাগ স্পেসিফিক ইনফেকশন আছে কিনা, আবার শরীরে অন্য কোনো, যেহেতু ইমিউনোসুপ্রেসিভ আপনার ইমিউন সিস্টেম সুপ্রেস করে ফেলছেন এই ধরনের মেডিসিনে, তাহলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। তো এটি একটা কিন্তু প্রবলেম। তো তো বর্তমানে FDA শুধুমাত্র কিছু হিমাটোলজিক্যাল ডিসঅর্ডার যেমন অ্যাকিউট লিউকেমিয়া, যেমন প্লাস্টিক অ্যানিমিয়া, যেমন মায়েলোডিসপ্লাস্টিক সিনড্রোম, এগুলা এই ধরনের বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট, অস্টিওপেট্রোসিস, এই ধরনের কিছুর জন্য দেওয়া হয়েছে এবং কিছু ডেন্টাল ইস্যু
যেমন গাম, টিস্যু গ্রোথ, তারপর বার্ন হয়ে গেলে স্কিন ব্যবহার করার জন্য এগুলো অ্যাপ্রুভ করা হয়েছে, বাকিগুলো এখনো অ্যাপ্রুভ হয় না। এগুলি সবই হচ্ছে যে এক্সপেরিমেন্টাল। তো যেটি আমি বলবো, স্টেম সেল থেরাপি এখন অনেকে অনেক কথা বলে দিতে চাচ্ছেন, ভালো ফল হয়তো আছে, এখনো কিন্তু FDA অ্যাপ্রুভ না। এদের কিন্তু সাইড এফেক্টও থাকতে পারে। যখনই আপনারা এই ধরনের ট্রিটমেন্ট নিতে যাইবেন, প্রোভাইডারকে আলাপ করবেন যে এটির কি প্রোজ অ্যান্ড কনস আছে, কি সুবিধা অসুবিধা আছে, অসুবিধাটা কি, আপনি সেটি অ্যাফোর্ড করবেন কিনা। এটি কিন্তু এখন FDA এর বাইরে, অফ দ্য রেকর্ডে। সুতরাং সেটাকে খেয়াল রাখবেন। আজকের লেকচারটা মনে হচ্ছে যে অনেকটা মেডিকেল স্টুডেন্টদের জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন। খুবই চেষ্টা করেছি ভালোভাবে, একটু সহজভাবে বোঝানোর জন্য। অদূর ভবিষ্যতে আপনারা এটি সম্পর্কে আরো অনেক অনেক কিছু জানবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।